হ্যালো, আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ। আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। ঘড়িতে সময় এখন সকাল 10টা, আর আজকে ওর ছুটি রয়েছে। তাই ও ঘুম থেকে উঠেই সকালে আমাকে বলছে আজ নাকি ওর খুব ব্রেড টোস্ট খেতে ইচ্ছে করছে। তাই সকাল সকাল ওকে ব্রেড টোস্ট বানিয়ে দিলাম। ছোটোবেলায় এটা মা খুব বানাতো দেখতাম। এখানে আসার পর আমার খুব একটা বানানো হয় না, আজ আবার অনেক দিন পর বানালাম। ভালো। সকালের এই জলখাবারটা সারা হয়ে গেলে আজ আমরা একটু বেরোবো কিছু টুকটাক জিনিসপত্র কেনাকাটা করার জন্য। আমরা রেডি হয়ে গেছি, এখন বাইরে যাব। কিন্তু বাইরে বের হওয়ার আগে দেখছি বাইরে প্রচণ্ড ঝড় হচ্ছে। এমনি এমনি ঝড় আর কি, দিন দুপুরে যে ঝড় হয় সেই ঝড়। বাইরে আজকে খুব হাওয়া, ঝড় হচ্ছে বাইরে রীতিমতো। দেখো গাছের পাতাগুলো কিভাবে পড়েছে। এই কয়েকদিন ধরে শুধু এরকম ঝড় হচ্ছে বাইরে, দিনের বেলায় ঝড় হচ্ছে। গত বছর আমরা ভার্জিনিয়াতে এসেছিলাম এপ্রিলের দিকে, তখন এখানে প্রচণ্ড গরম ছিল। এখন তো মে মাস শুরু হয়ে গেছে, ওই দুদিন মতন একটু গরম পড়েছিল, তারপর থেকে এখন আর গরম পড়ার নাম নেই। বাইরে প্রায় দিনই এরকম ঝোড়ো হাওয়া বইছে, আর তার সঙ্গে বেশ ভালোই ঠান্ডা রয়েছে বাইরে। আজ আমরা যাচ্ছি হোম গুডসে। খুব বেশি দূরে না, আমাদের ঘর থেকে মাত্র 5 মিনিটের দূরত্ব। সেই জন্যই ভাবলাম সকাল সকাল একটু ঘুরে আসি, দুপুরে এসে আবার রান্না করতে হবে। এই যে দেখুন, আপনাদের সঙ্গে গল্প করতে করতে চলে এসেছি। শুধু হোম গুডসই না, আপনাদেরকে তো বলেছি আমাদের এই অ্যাপার্টমেন্টের আশেপাশে প্রচুর ভালো ভালো দোকান রয়েছে। তবে শুধু ইন্ডিয়ান দোকানগুলোই নেই, যেখানে আমাদের দেশীয় জিনিসপত্রগুলো বেশ ভালো পাওয়া যায়। এখানেও পাওয়া যায়, বিভিন্ন রকম সবজির দোকান রয়েছে, তবে সব আমেরিকান সবজি পাওয়া যায় বেশিরভাগ। সেখানেও যে দুই একটা ইন্ডিয়ান টুকটাক সবজি পাওয়া যায় না সেটা না, তবে তার সংখ্যা খুবই কম। তবে আজ আমরা যেখানে এসেছি এখানে কিন্তু আবার সবজিটা পাওয়া যায় না, এখানে বিভিন্ন রকম ঘর সাজানোর জিনিসপত্র পাওয়া যায়। এখানে ঘর সাজানোর জন্য এত প্রকারের জিনিস থাকে, দেখলেই চোখ ধাঁধিয়ে যায়। এখানে দুটো কচ্ছপ রাখা রয়েছে, তাদের চোখে আবার দুটো করে লাইটও বসানো রয়েছে, বেশ সুন্দর ছিল জিনিসটা। যদিও আমরা এখানে খুব বেশি কিছু কেনাকাটা করতে আসিনি, আমাদের দুই একটা বাসনপত্রের দরকার ছিল, সেটা নেওয়ার জন্য এসেছি। আর আমরা মেইনলি যে কারণে এখানে এসেছি সেটা হলো একটা রকিং চেয়ার দেখার জন্য। অনলাইনেও আমরা কয়েকটা দেখেছি, কয়েকটা আমাদের পছন্দও হয়েছে, তবুও ভাবলাম ঘরের এত কাছেই যখন দোকান রয়েছে তাহলে সেখানে একবার ঘুরে আসি, দেখি সেখানে কি কি পাওয়া যায়। যদি এখান থেকে পছন্দ হয়ে যায় তাহলে তো নিয়ে নিলাম, আর যদি পছন্দ না হয় তাহলে তো অনলাইন রয়েছেই। এখানে আমি একটা তাওয়া খুঁজছিলাম আয়রনের, তবে এটা না সাইজে অনেকটাই বড়। মাঝে মাঝে একটু ধোসা বানানো যায় ঘরে বসে, সেরকমই একটা প্লেন তাওয়া খুঁজছিলাম, তবে সেটা এখানে পেলাম না। যে কটা পেলাম সে কটা অনেক বড় বড়। আর এখানে ছিল বেশ কিছু স্টিলের বাসন, একটার থেকে আরেকটা ভালো লাগছিল। আর আপনাদের তো আগেও বলেছি, এই ধরনের বাসনপত্র দেখলে আমার তো মাথা ঘুরে যায়। সব দেখার পর অবশেষে আমি এখান থেকে ছোট্ট একটা প্যান নিলাম চা বানানোর জন্য, আর এই মেটেরিয়ালটা না খুব ভালো ছিল। তো চলুন এটা এখন নিয়ে নিই, তবে আয়রনের প্যানটা এখান থেকে আর নিলাম না, ওটা ভাবছি অন্য কোথার থেকে একটা নিয়ে নেব। এবছর দেশ থেকে আসার সময় আমি সঙ্গে করে বেশ কিছু স্টিলের বাসনপত্র নিয়ে এসেছিলাম, আপনারা তো দেখেছেনই। তবে এখানে বিভিন্ন রকম দোকানপাটে ঘোরাঘুরি করার পর বুঝলাম আমেরিকাতে স্টিলের বাসনগুলো কিন্তু বেশ ভালো পাওয়া যায়, আর কোয়ালিটি খুব ভালো হয়। সেটা আপনি ইন্ডিয়ান দোকানেই বলুন বা যে কোনো আমেরিকান দোকানেই বলুন না কেন। আগে যদিও এতটা জানতাম না, এখন ভাবি দেশ থেকে এত কষ্ট করে খুঁজে খুঁজে বাসনপত্র না নিয়ে এসে এখান থেকে কিনে নিলেই বোধহয় ভালো হতো। আর ওই দিকটাতে এসে টুকটাক কিছু জিনিসপত্র দেখতে দেখতে ও বললো এখান থেকে একটা টাওয়াল নেবে, তো এটা আমাদের পছন্দ হয়ে গেল, তাই ভাবলাম এটাকে নিয়ে নিই। আর এটা নেওয়ার পর আরও বেশ কিছু টাওয়াল দেখলাম, তবে সেগুলো খুব একটা ভালো লাগেনি, যেটা প্রথমবার নিয়েছি ওটাই বেশ ভালো ছিল।
ওদিকের সমস্ত কাজ মিটিয়ে ফাইনালি আমরা এখন এসেছি রকিং চেয়ার দেখার জন্য। টুকটাক কয়েকটা চেয়ার দেখার পর এটাই আমাদের পছন্দ হয়েছিল। তবে সব শেষে দেখলাম এখানে কিছু ফিচার্স আছে এমন যেগুলো অটোমেটিক না। তবে আমরা অনলাইনে যেটা দেখেছি সেটাও খারাপ না, অনেকটাই একই রকম, কিন্তু তাতে আরও এক্সট্রা অনেক ফিচার্স রয়েছে আর দামটাও একই রকম। তাই ভাবলাম অনলাইনে যেটা দেখেছি ওটা নেওয়াটাই ভালো হবে। এরপর আমি একটু বসে দেখছিলাম এটা কতটা আরামদায়ক। পাশে বেশ কয়েকটা সুইচ রয়েছে যার সাহায্যে পাটা একদম সোজা হয়ে উঠে যাচ্ছে। তবে এখানে একটা অসুবিধে ছিল যে পাটা নিচে নামবে না, ওটাকে গায়ে জোর খাটিয়ে নামাতে হবে, আর এই জিনিসটাই আমার খুব একটা ভালো লাগেনি। সে যাই হোক, ওটা তো ক্যান্সেল করে দিলাম। ঘরে গিয়ে অনলাইনে আমরা যেটা দেখেছি ওটাই অর্ডার করে দেব। আসার সময় দেখছিলাম এখানে বেশ কিছু কাঠের জিনিস বিক্রি হচ্ছিল। এই বাটিটা দেখছিলাম কি সুন্দর করে বানানো হয়েছে, একদম নিখুঁতভাবে। আরও কিছু এখানে ঘর সাজানো জিনিসপত্র ছিল, যেমন এই রিংগুলো ছিল এখানে, আরও বেশ কিছু জিনিসপত্র যেগুলো প্রত্যেকটাই ছিল খুবই ভালো। তো চলুন, যার জন্য আমরা এখানে এসেছিলাম সেটা তো হলো না, তবে সঙ্গে করে আমরা টুকটাক কিছু জিনিস নিয়ে তবেই ঘরে ফিরছি। আর এদিকে বাইরে এসে দেখছি হাওয়া তো বন্ধ হয়ে গেছে, তবে মেঘ করেছে প্রচুর, যে কোনো সময়ের মধ্যে এখানে বৃষ্টি নামবে। তাই আমরা তাড়াহুড়ো করে আবার ঘরে ফিরলাম। ঘরে আসতে আসতে তো আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে। এরপর হাত মুখ ধুয়ে সোজা আমরা দুজনে মিলে এসেছি রান্নাঘরে। আজ রান্না করব পটল চিংড়ি নারকেল দিয়ে। সেদিন ইন্ডিয়ান বাজার থেকে এই পটল কটা আর এই নারকেলটা নিয়ে আসা হয়েছিল। আর এই পটলগুলো যদিও পাকা না, তবুও দেখছি ভেতরে হালকা একটা হলুদ রং এসছে। আর এই পটল চিংড়ি বানানোর জন্য বাকি যে জিনিসপত্রগুলো আছে সেগুলো এক এক করে কেটে নিচ্ছি। এই পটল চিংড়ির পাশাপাশি আজ ভেবেছিলাম একটু সর্ষে ইলিশ রান্না করব, তো ও বলল সর্ষে ইলিশটা আজ ওই রান্না করবে। ইলিশ মাছটা সকালেই বের করে রেখে গিয়েছিলাম যাওয়ার সময়। আমেরিকাতে আসার পর পটল খাওয়া প্রায় ভুলতেই বসেছি। এখানে পটলটা মাঝে সাঝে পাওয়া যায়, তবে সব সময় পাওয়া যায় না। অনেক দিন আগে একবার খুব পটল খেতে ইচ্ছে করছিল, কয়েকটা দোকানে খুঁজেও ছিলাম, তবে পাইনি। শেষমেশ গিয়ে দেখলাম ফ্রোজেন পটল বিক্রি হচ্ছে, তাই সেখান থেকে এক প্যাকেট নিয়ে এসেছিলাম। আর ওটা দিয়ে পনির দিয়ে একটা সবজি রান্না করেছিলাম। পটল সেটাও আবার যদি হয় ফ্রোজেন, সেখানে তো আর কিছু বলার নেই। কি করব, যেটা পাই না সেটা পেয়েছি, এটাই অনেক। খুব একটা ভালো লাগেনি খেতে, তবে আজ প্রথমবার এই ফ্রেশ পটল রান্না করছি, দেখা যাক এটা খেতে কেমন হয়। আর এখানে আমি কিছু চিংড়ি মাছ বের করে নিয়েছি। এটা যদিও বা এখন বের করেছি, কারণ চিংড়ি মাছ থেকে বরফ ছাড়তে খুব বেশি সময় লাগে না। ততক্ষণে চলুন নারকেলটা ফাটিয়ে আগে জলটা খাই। এতটা জল হয়েছে। মিষ্টি আছে জলটা। নারকেলটা তো আপনারা দেখলেনই, খুব বড় ছিল, তবে তা থেকে অতটা জল বের হয়নি যতটা আমি আশা করেছিলাম। কিন্তু নারকেলের জলটা খুব মিষ্টি ছিল। আর এদিকে বাইরে থেকে আসার পর নারকেল জলটা খেয়ে খুব রিফ্রেশিং লাগছিল। আর এদিকে ইলিশ মাছের আঁশ ছাড়ানো হয়ে গেছে, এটাকে এখন পিস পিস করে কাটার পালা। আর আজকের মাছটা দেখেও কিন্তু ফ্রেশ মনে হচ্ছে। একজন দাদাভাই আমাকে বলেছিলেন এই মাছগুলো কি আদেও ফ্রেশ। এই মাছকে যদিও আমরা প্রকৃত অর্থে ফ্রেশ বলতে পারি না, কারণ ইন্ডিয়া, বাংলাদেশ সহ আরও বিভিন্ন দেশ থেকে যখন এই মাছগুলোকে আনা হয়, সেগুলো জাহাজে করে বা বিভিন্ন মাধ্যমে অনেক দিন পর এই সমস্ত দেশে এসে পৌঁছায়। সেগুলোকে তো আমরা আর ফ্রেশ বলতে পারি না। তবে আমরা প্রথম দিন যখন বাজার থেকে মাছটা কিনে নিয়ে আসি, সেটাকে আমরা ফ্রেশ হিসাবে ধরি, যেখানে যেমন পাওয়া যায় আর কি। দেশের মতন ফ্রেশ বা টাটকা যাই বলুন না কেন, সেটা যে এখানে পাওয়া যাবে না এটা খুব স্বাভাবিক। তবুও যোগাযোগ ব্যবস্থা আজ এতটাই উন্নত, 7 সমুদ্র 13 নদীর পাড়ে বসে আমরা পদ্মার ইলিশ খেতে পারছি, দেশের পটল খেতে পারছি। এর থেকে আর বেশি কিছু চাওয়ার মনে হয় না থাকতে পারে এত দূরে বসে।
আমার মনে হয় ইলিশ মাছ কাটা খুবই সহজ, খুব দ্রুত কাটা হয়ে যায়। তবে যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভয় লাগে সেটা হলো ইলিশ মাছের মাথা। এই মাথাটাকে যখন দুভাগ করা হয় সেটা যে কতটা রিস্ক, যে কাটে তাকে দেখেও আমার ভয় লাগে, আর আমি যদি নিজে কাটি তাহলে তো কোনো কথাই নেই। তো চলুন, ওদিকে তো ইলিশ মাছটা কাটা হয়ে গেছে, ততক্ষণে আমি চিংড়ি মাছটা পরিষ্কার করে নিয়েছি। এটাতে এখন লবণ হলুদটা মেখে নেব। এদেশে তো বড় বড় ইলিশ মাছগুলো আসে, তাই খুব বেশি সম্ভাবনা থাকে বেশিরভাগ ইলিশ মাছের পেটে ডিম থাকার। তবে সেদিন আমরা এই ইলিশ মাছটা একটু ছোট দেখে নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম পেটে যেন ডিম না হয়। তো দেখলাম সেটাই হয়েছে। এটার মধ্যে আবার ডিম ছিল না, তবে পেট ভর্তি তেল ছিল। আর এদিকে আমি যে নারকেলটা ছাড়িয়ে রেখেছিলাম সেটা থেকে কিছুটা নারকেল আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এটার একটা পেস্ট বানিয়ে নেব। আর এই নারকেলের মধ্যে আমি এখন সামান্য একটু পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। এরপর সব কিছু আমি খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। প্রত্যেকদিন দুপুরবেলায় আমি একা একা রান্না করি, একা একাই খাই, আর সবাইকে বলি যে তোমাকে আমি খুব মিস করি। তবে আজকেও ঘরে রয়েছে, তাই আজ ওর খুব পছন্দ মতন রান্নাগুলো হবে। ইলিশ মাছ দিয়ে রান্না করব সর্ষে ইলিশ, যেটা আজ ও রান্না করবে। মাছটাও কেটে দিয়েছে, আর এটা হচ্ছে ওর দায়িত্বে, আর আমার দায়িত্বে হচ্ছে পটল চিংড়ি। যেটা এখানে রান্না করার জন্য যা যা লাগবে সব কিছু একবারে কেটে ধুয়ে আমি রেডি করে নিয়েছি, আর এখন শুধু রান্না করার পালা। ওদিকে তো আমি চিংড়ি মাছটা ভাজার জন্য বসিয়ে দিয়েছি, আর এদিকে শুরু হয়েছে সর্ষে ইলিশ রান্না করা। আজকে কে রান্না করছে তাকে একটু দেখাই। আজকে আমার ক্যামেরাম্যান আছে। একটা মাছ ভাজা চলবে না, হ্যাঁ পরে খাবো। কি বললো না, মাছ ভাজা খাবে না? আচ্ছা ঠিক আছে। ইলিশ মাছটা তো এখানে ভাজা হয়নি, জলের মধ্যেই সামান্য সিদ্ধ করে নেওয়া হয়েছে। আর এখন ওই সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা আর পোস্ত দিয়ে একটা পেস্ট বানানো হয়েছিল, সেটা দিয়ে দেওয়া হলো। আর এই বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দেওয়া হলো। কেমন লাগছে তোমার কাছে? তুমি তো সবসময় করো। আমার তো রংটা খুব ভালো এসেছে। তাহলে এখন থেকে তুমি রান্না করবে, বুঝলে? সর্ষে ইলিশ রান্না হলে আজ সময় পেলে করবো তো, অবশ্যই করবো। ঠিক আছে, তাহলে সর্ষে ইলিশ আজ থেকে তোমার দায়িত্বে। আগে দেখবো আমি খেতে কেমন হবে। আশা করি ভালোই হবে, এত সুন্দর যখন দেখতে হয়েছে। ওদিকে চিংড়ি মাছগুলোকে ভেজে নেওয়ার পর পটলগুলোকে আমি এক এক করে ভেজে নিচ্ছি। আর সর্ষে ইলিশ রান্না করতে তো কম সময় লাগে, সেটা হয়েও এসেছে। সব শেষের মধ্যে একটু কাঁচা তেল দিয়ে দেওয়া হলো, আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, ব্যাস সর্ষে ইলিশ এখানে রান্না শেষ।
ওয়াও, দেখতে সত্যি খুব ডেলিশিয়াস হয়েছে। এটা আমি এখন টেস্ট করে বলবো কেমন হয়েছে। গন্ধ ভালো এসেছে। অসাম। যাক, আমি এখন থেকে আর রান্না করবো না, তুমি রান্না করবা। সর্ষে ইলিশ তো রান্না করা শেষ হয়ে গেছে। এরপর ওকে আমি বললাম তুমি গিয়ে স্নান করে আসো। আর এদিকে আমি গরম মশলার কৌটো বের করলেই সেখান থেকে দারচিনি অর্ধেক আমার শেষ হয়ে যায়। ও রান্নাঘরে ঢোকা মানেই আমার দারচিনি শেষের পথে। আর এদিকে পটল চিংড়ির জন্য আমি কিছু রেগুলার মশলা কষিয়ে নেওয়ার পর নারকেল পোস্ত যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর এখানে রেগুলার মশলা বলতে তেলের মধ্যে গোটা গরম মশলা, এরপর এক এক করে পেঁয়াজ ভেজে নিয়েছিলাম, এরপর ওই সামান্য পরিমাণে আদা রসুন আর শুকনো লঙ্কার একটা পেস্ট বানিয়েছিলাম, সেটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে কিছু গুঁড়ো মশলা দিয়েছি, যেমন ওই লবণ, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ব্যাস এই সব কিছু দিয়ে প্রথম কষিয়ে নিয়ে তাতেই আমি নারকেলের দুধটা দিয়েছিলাম। এরপর এক এক করে ভেজে রাখা পটল, আলু আর চিংড়ি মাছ এই মশলার সঙ্গে সামান্য কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আর এখন এর মধ্যে একটু গরম জল দিয়ে দিলাম। এটা যখন ফুটে এলো তখন এতে আমি একটু ফোড়ন দিয়ে দিলাম জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতার। আর ওই মশলার সঙ্গে আমি কিছুটা টমেটোও দিয়েছিলাম, সেটা বলতে ভুলে গেছি। তো যাই হোক, আর এখানে আমার পটল চিংড়ি রান্না একেবারে শেষের দিকে। নামানোর আগে এতে সামান্য একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে দিলাম। এবার এটাকে আরও ওই 2-1 মিনিট মতন ফুটিয়ে তারপর নামিয়ে নেব। তবে এটাতে চাইলে এই ঘি গরম মশলার সঙ্গে সামান্য একটু চিনিও দেওয়া যায়, তাতে টেস্ট আরও এনহ্যান্স হয়। তবে আমরা এর মধ্যে চিনি খাবো না বলে চিনি দিইনি, তবে আপনারা চাইলে দিতে পারেন। এদিকে আমার রান্না শেষ, আর একই সঙ্গে আমি রান্নাঘরটাকেও ক্লিন করে নিয়েছি। এরপর সোজা গিয়েছিলাম, আমিও স্নান করে নিয়েছি, পুজো দিয়েছি। এবার আমরা গরম গরম খাবার নিয়ে বসে পড়ব। আজকে যদিও আর আমার একা খেতে হবে না, সঙ্গে লোক রয়েছে। আর আমরা যেহেতু দুপুরে একবারই ভাত খাই, তাই মনে হয় যে দুপুরবেলায় যদি দুজনে একসঙ্গে খেতে পারতাম তাহলে ভালো হতো। রাতের খাবারটা আর সকালের খাবারটা তো সেভাবে ধরার মধ্যে পড়ে না। আমরা খুব ভালোভাবে পেট পুরেই দুপুরের টাইমটাতেই খাই, তাই দুপুরে যখনই খাই তখনই ওকে খুব মিস করি। আর আজকেও আমি দেশ থেকে নিয়ে আসা আমার স্টিলের থালা দুটো বের করেছি। যেদিন যেদিন আমার পছন্দের রান্না হয় সেদিন সেদিন আমি স্টিলের থালাগুলো বের করি। তো যাই হোক, চলুন, দুপুরবেলায় আমরা গরম গরম খাবার নিয়ে বসে পড়েছি। আর দুটো রান্নাই খুব ভালো হয়েছিল। বিশেষ করে সর্ষে ইলিশটা তো আমার খুব ভালো লেগেছিল। ওর হাতে প্রথম আমি সর্ষে ইলিশ খেলাম। আমাদের দুপুরের খাবার দাবার শেষ হয়ে গেছে, আর দুটো খাবারই ভালোই টেস্ট হয়েছিল। আর খাবার খাওয়ার পরে আমার একটা কথা হঠাৎ মনে পড়ে গেল, দুদিন আগে আমি যে সবেদাগুলোকে চালের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম সেগুলো আজকে দেখছি খুব সুন্দর করে পেকে গেছে। আর খুব সুন্দর মানে একটু বেশি পেকে গেছে। আমি হয়তো আরও 2-1 দিন আগে দেখলে ভালো হতো, কিন্তু কিছু করার নেই। হঠাৎ আজকে মনে পড়লো, যেহেতু চালের ভেতরে ছিল সেই জন্য আর খেয়াল ছিল না। তো যাই হোক, চলুন এগুলোকে এখন কাটি আর দেখি এগুলো কি আমাদের দেশের মতনই খেতে হয় নাকি একটু আলাদা ধরনের হয়। আর এই সবেদা খেতে খেতেই আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভ্লগগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তবে দাঁড়ান, এখনও আমার ভ্লগ শেষ হয়নি। সবেদা খেতে কেমন সেটা তো আগে বলি। ওকে, নট ব্যাড। কেমন তোমার কাছে? মিষ্টি না, কেমন যেন ছিবড়া ছিবড়া খেতে। সবেদার খুব একটা গন্ধ যে আছে সেটাও নেই। আমাদের দেশের সবেদাগুলো যেমন খুব মিষ্টি হয় আর খেতেও টেস্ট হয়, এগুলো কিছুই না ওরকম, শুধু নামমাত্রই সবেদা। 10-এর মধ্যে 4-3 দিলেও ভুল হয় না। ভাগ্যিস আমি অল্প করে নিয়ে এসেছিলাম। তুমি খাও না। ও আর খাবে না, এগুলো আমার খেতে হবে। না না খেলে ফেলে দাও।